অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাথমিকে যে ৩২,০০০ সেটাও দিনের পর দিন যা এগোচ্ছে একেবারে বোঝাই যাচ্ছে খুব সম্ভবত সেই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকারও চাকরি চলে যাবে। সেখানে নিয়োগ করানো হয়েছিল একটা প্রাইভেট কোম্পানি দ্বারা, এস বাসুরায়ান কোম্পানি, কালীঘাটের কোম্পানি। যেমন ২৬,০০০ শিক্ষক তাদের চাকরি চলে গেল, বারবার কোর্ট বলেছিল প্রত্যেকটি স্টেজে। বাক কমিটি প্রথম বলেছে সরকার মান্যতা দেয়নি, সিঙ্গেল বেঞ্চ বলেছে সরকার মান্যতা দেয়নি, বলেছে যে যোগ্য অযোগ্য লিস্ট ভাগ করে দিন, কারা যোগ্য কারা অযোগ্য সরকার বলেনি। বারে বারে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট নানান রকমভাবে চেষ্টা করেছে যে সরকার বলুক কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা চাল আর কোনটা কাকর। কিন্তু সরকার তো চাল আর কাকর আলাদা করতে রাজি হয়নি। ফলে চালের মধ্যে এমনভাবে কাকর মিশিয়ে দিয়েছে আর বাছাবাছি করার দায়িত্ব সরকার নেবে না, যাতে কাকরের দায়ে চালটাও অখাদ্য হয়ে যায়, ফেলে দিতে হয়। বাড়িতে হলে কি করেন, যখন বাঁচতে পারে না তখন কী করবে, দাঁত ভাঙবে। কার্যত এই যে শিক্ষকদের চাকরি চলে গেল, এটা অযোগ্যদের, টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের রক্ষা করতে গিয়ে সরকার যোগ্য ছেলে মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা তাদের কোনো দোষ নয়, যারা যোগ্য তাদের কোনো দোষ নয়, সরকারের অপদার্থতার জন্য। একই জিনিস প্রাইমারিতে যদি হয়, কেলেঙ্কারি কাণ্ড, কেলেঙ্কারি কাণ্ড। সেখানেও তো সরকার অনেকবার বলেছে, মানে কোর্ট যোগ্য অযোগ্য লিস্ট করুক, বছরের পর বছর চলছে। কবে সিঙ্গেল বেঞ্চ বলেছে, সম্ভবত 2024-এর সামটাইম, হ্যাঁ ইলেকশন আগে 1.5 বছর 2 বছর হতে চললো, সরকার চুপ। আমি অনেকবার বলেছি যে এখন দেখে বুঝে প্রাইমারি সরকার যোগ্য এবং অযোগ্য তালিকা আলাদা করে দিক। সবাই জানে তো, সবাই জানে, টিচাররা নিজেরা জানে তো যারা অযোগ্য, তারা তো জানে তারা কাকে টাকা দিয়েছে, এবং কালীঘাট তো জানে কার কাছ থেকে টাকার ভাগ পেয়েছে। কালীঘাট চাইলে কার কাছে টাকার ভাগ পেয়েছে, তাহলে কত টাকা ভাগ পেয়েছে, কার কাছ থেকে টাকা নিয়েছো, কালীঘাটে তো লিস্ট করে দিতে পারে যে এরা অযোগ্য, আচ্ছা ভাই ৩২,০০০-এর মধ্যে এরা অযোগ্য, এরা যোগ্য, তাহলে অন্তত 20,000, 25,000, 30,000 ছেলেমেয়ের চাকরি বেঁচে যায়। আমরা চাই বেঁচে যাক, কিন্তু সরকার বাঁচতে দেবে কিনা বলা খুব কঠিন, সরকার চোরেদের পাশে। এবং এই যে যোগ্য যারা 60 নাম্বার পেলো, যারা ইন্টারভিউতে ডাক একদিকে তারা পেলো না, আর অন্যদিকে টেন্টেডদের মধ্যে 4 জনের নাম ইতিমধ্যে সেই ইন্টারভিউ লিস্টে রয়েছে, এটা সুপ্রিম কোর্ট থেকে স্ট্রিক্টলি বারণ করা ছিল। একে নতুন ছেলেমেয়েরা 60-এ 60 পেলেও, 10-এ 10 পেলেও, 70-এ 70 পেলেও ইন্টারভিউতে কল পাচ্ছে না। আবার ওদিকে টেন্টেড তাদের নাম ইন্টারভিউতে আছে। আপনি বলছেন 4 জন ইতিমধ্যে, আপনি তো আর সবাইকে চেনেন না, কেউ খুঁজে বুঝে কী করে দেখবেন? যা তালিকা আপনার কাছে এসছে সরকার তো জানে, টেন্টেডের তালিকা তো সরকারের কাছে আছে, এসএসসির কাছে আছে, তারা কি করে পরীক্ষা বসলো? তাদের নাম কি করে এখন ইন্টারভিউ টাকা হচ্ছে? কত বড় টাকার খেলা! আমি শুধু মনে করিয়ে দিই, একজনকে শিক্ষামন্ত্রী করা হলো, রাষ্ট্রমন্ত্রী, শর্ত কি শর্ত না কেউ তো লিখে দেয়নি, কিন্তু আবার দেখা গেল তার মেয়েটা যে ছিল অনেক পিছিয়ে, সে মেধা তালিকায় হঠাৎ বাকি নাম পিছনে চলে গেল, সামনে চলে আসলো কোনো এক অধিকারীর নাম, অঙ্কিতা নাকি নাম, কে, যোগ্যতা কি, বাবা শিক্ষামন্ত্রী, চলে গেল চাকরি, চলে গেল। কে কমপ্লেন করলো? যে কমপ্লেন করলো চাকরি পেল। কিছুদিন পর দেখা গেল তার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে, তার চাকরি চলে গেল। এবারে থার্ড যে আসলো, সম্ভবত তার চাকরি চলে গেছে কিনা আমার ঠিক খেয়াল নেই। তাহলে শুধু তো দুর্নীতিরই একটা ব্যবস্থাপনা, এবং তার মাথায় তো শিক্ষামন্ত্রী। অথবা দুর্নীতি করে মেয়েকে চাকরি পাইয়ে দেবো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় শিক্ষামন্ত্রী করছি, প্রাইজ পোস্টিং, শিক্ষামন্ত্রীও দেবো, চাকরিও দেবো। এই চলে কখনো? এমএলএদেরকে বলা হয়েছিল যে তৃণমূলের এমএলএ লিস্ট দাও, কত আপনি দেখুন না, এই রাইটার্স বিল্ডিংয়ে কি এখানে ওখানে এই মন্ত্রী অথবা এমএলএদের ছেলে মেয়ে, তার ঘনিষ্ঠ লোক, টাকার বিনিময়
চাকরি করছে। এই হাল আমলের সমস্ত চাকরি খতিয়ে দেখা উচিত, হাল আমলের সমস্ত চাকরি খতিয়ে দেখা উচিত, যোগ্যকে অযোগ্যকে, ঠিককে ভুলকে, টাকার বিনিময়কে যথার্থকে। অন্য প্রসঙ্গে যাবে, এসআইআর হচ্ছে কার্যত এ রাজ্যে, এবং এসআইআর এর এই আবহে দেখা যাচ্ছে যে বিএলও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, আত্মঘাতী হচ্ছে, এবং তাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে একাধিক তৃণমূল নেতা, তারা তো রাজ্য সরকারেরই কর্মচারী। এসআইআর হচ্ছে, আমরা প্রথম দিন থেকে বলছি, এসআইআর নির্ভুল ভোটার তালিকা করার জন্য, তাতে আমরা সহমত। কিন্তু এসআইআর এর নাম করে যে চাপ সৃষ্টি করা হচ্ছে, নাগরিকত্ব খুঁজে বার করার ব্যবস্থা করা হচ্ছে, এটা কখনো চলে না, এটা বেআইনি, কখনো চলে না, এটা বেআইনি। এবারে আপনি কি দেখছেন? এবারে আপনি দেখছেন বিএলও নিয়োগ করা হলো, 1 মাসের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। তারা বলছে যে আমরা যে বিএলও, আমাদের ট্রেনিং, যেদিন সরকার সিদ্ধান্ত করলো, মানে নির্বাচন কমিশন, পরের দিন ইত্যাদি ইত্যাদি হলো, তারপর 1 দিন 2 দিন কী সব কি ট্রেনিংয়ের কি টাইম পান, তারপর থেকে কাজ শুরু হয়ে গেল। প্রপারলি ট্রেনিংয়ের কোনো স্কোপ নেই। যে যেখানে চাকরি করে সেখানে ছুটি নেই, বাড়িতে 3 বার করে যেতে হবে। আতঙ্কে আছে মানুষ, কোন কাগজটা লাগবে কোন কাগজটা লাগবে না। আধার কার্ড কোর্ট বলা সত্ত্বেও মান্যতা দেয়নি, আধার কার্ড তবু সবার কাছে আছে, সহজ ছিল, দেয়নি। ফলে কার্যত মানুষকে বিপদে ফেললো, বিএলওদেরকে চাপ সৃষ্টি করলো, ট্রেনিং দিল না, এবং তারপর নির্বাচন কমিশনের অপরাধে তারা চিড়েচ্যাপ্টা, তারপর তৃণমূল চিড়েচ্যাপ্টা করছে যে আমাদের কথাই চলতে হবে, বিজেপি চিড়েচ্যাপ্টা করছে আমাদের কথাই চলতে হবে, নাহলে সাসপেন্ডেড হয়ে যাবে। ওরা কি সরকারের চাকরি করে বলে, বিএলও বলে অপরাধ করেছে? কি অপরাধ করেছে ওরা? কেন এটা হবে? এবং তারপর আতঙ্কে ইতিমধ্যে অনেকে মারা গেছেন, সবাই এই কারণে মারা গেছেন কিনা আমি বলতে পারবো না, এটা ডাক্তার বলতে পারবে, কিন্তু কেউ না কেউ তো মারা গেছেন এই আতঙ্কে। আন্দাজ করা যাচ্ছে, বোঝা যাচ্ছে, পরিবারের লোক বলছে, সবটা সত্য না হলে কিছুটা তো সত্য। এই মৃত্যুর দায় কার? এখন বলা হচ্ছে আবার সমস্ত ফর্মকে ডিজিটাইজ করে পাঠাবার দায়িত্বটা হচ্ছে বিএলওদের। এটা কি বিএলওদের কাজ? তারা কি এটা জানতেন? তারা কি সবাই জানেন? তবু কম বয়সের ছেলেমেয়েরা তবু এসব সিস্টেম জানে, বয়স্করা তো জানেও না। অথচ চোখ রাঙিয়ে চলেছে নির্বাচন কমিশন এবং সবাই মিলিয়ে গোটা সিস্টেমটাকেই পলিউট করে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। চিড়েচ্যাপ্টা হচ্ছে বিএলওরা। তাদের পাশে দাঁড়ানো উচিত, বিএলওদের পাশে দাঁড়ানো উচিত। তাদের তৃণমূল জব্দ করবে, বিজেপি জব্দ করবে, নির্বাচন কমিশন জব্দ করবে। ওরা কি অপরাধ করেছে মাস্টারমশাই? খুব অন্যায় হচ্ছে, আমরা এর ঘোরতর বিরোধী। আমি শেষ একটাই প্রশ্ন করব, এই এসআইআর এর আবহে বামেদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে 29শে নভেম্বর থেকে, একেবারে বুথ স্তর থেকে বলা যায়, এটা কি সংগঠন মজবুত করার জন্যই ভোটের আগে? দেখুন, মানুষের নানান ইস্যু থাকে, নানান সমস্যা থাকে, মানুষ তা নিয়ে ভাবিত। মালদা মুর্শিদাবাদ গঙ্গার ভাঙন, উত্তরবঙ্গ চা বাগান, রাস্তাঘাট ইত্যাদি। মানুষের নিজের কথাগুলোকে সামনে নিয়ে আসাটা বেশি জরুরি। এটা রাজনৈতিকভাবে মানুষের কাছে, মানুষের কথা কেন বাংলাকে বাঁচাতে হবে, শুধু বিজেপি আর তৃণমূলকে তাড়ানোর রাজনৈতিক স্লোগান নয়, মানুষের জন্য মানুষকে বাঁচাতে হবে। বাংলাকে বাঁচাতে হবে মানুষের কৃষিকাজের জন্য। চটকল কি হাল, কে সামলাবে? ফলে মানুষের নিজস্ব দাবি এবং ইস্যু নিয়ে মানুষের কাছে যাওয়া, বাংলাকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচাতে হবে মানুষের জন্য। এবং এর আগে ইনসাফ যাত্রাতে তো মীনাক্ষী মুখোপাধ্যায় মুখ ছিল, কিন্তু বাংলা বাঁচাও যাত্রাতে কেউ মুখ নেই। তাহলে কি শুধুমাত্র একেবারে বুথ? কোথাও কোনো মুখ ওইভাবে কিছু হয় না। এই সমগ্র মানুষ, মেহনতি মানুষ, পিছিয়ে থাকা মানুষ, গরিব মানুষ, এদের বাদ দিয়ে সমাজ কখনো এগোতে পারে না। ফলে আমরা সব মিলিয়ে যে কর্মসূচি করি, সেই কর্মসূচি এক একটা জায়গাতে, এক এক জায়গার জেলাতে এক একজন থাকবেন, স্থানীয় মানুষ থাকবেন, তারপরে বাকি কে কোথায় যেতে পারবেন সে সময় সুবিধে অনুযায়ী সব প্ল্যানিং আমাদের করা হচ্ছে, সেইভাবেই সবাই যাবে।